দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মব জাস্টিস নয়, প্রকৃত দোষী হলে আইনের কাছে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাবি ও জাবিতে 2 জন নিহতের ঘটনার প্রসঙ্গ টেনে এই আহ্বান জানান তিনি। সকালে ডিএমপি হেডকোয়ার্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তদন্ত ছাড়া কোনো মামলায় কাউকে গ্রেপ্তার করা যাবে না। ইকবাল অনিকের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সমাজ থেকে ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। ইউনিভার্সিটি ওই যে জাহাঙ্গীরনগর এখানে ধরেন তারা তো সবচেয়ে শিক্ষিত, এরা তাদের ক্ষেত্রে এই সচেতনতা আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যারা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় হেনস্থা না হয়। তিনি বলেন, এখন পুলিশ নয়, মামলা দিচ্ছে ভুক্তভোগীরাই। যারা দোষী শুধু তাদের নামেই মামলা দেওয়ার অনুরোধ জানান তিনি। সাধারণ লোক যেন হেনস্থা না হয়, ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। এবং আমি ডিবিরে আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি, তাদের পরিচয় ছাড়া পরিচয় তারা নিজেরা দিবে, তারপরে ধরবে। এখানে আমার ধরার কথা শুধু ক্রিমিনালদের, আমি সাধারণ মানুষকে তো ধরার জন্য বলবো না, ক্রিমিনালদের ধরার জন্য। সাধারণ পাবলিকের যেতে কমফোর্ট হয়, এটার দিকে আমাদের পুলিশ চেষ্টা করবে। পুলিশের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে দ্রুত সময়ে পুলিশকে জনবান্ধব বাহিনীতে গড়ে তোলার আশা প্রকাশ করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ইকবাল অনিক, RTV, ঢাকা। পিটুনিতে আহত হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাতে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে মৃত্যু হয়। এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে তাকে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় একটি সেলুনে আসলে একদল শিক্ষার্থী তাকে আটক করে গণপিটুনি দিয়ে প্রাক্টোরিয়াল বডির কাছে তুলে দেয়। এরপর নিরাপত্তা কর্মীদের সহায়তায় তাকে নিরাপত্তা শাখায় নিয়ে আসা হলে সেখানে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দেয়। গেল 15 জুলাই রাতে উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। এদিকে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে আটকে রেখে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। গেল রাতে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় মারধর করা হয় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে। পরে কয়েকজন শিক্ষার্থী তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম তোফাজ্জল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানায় আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের পর অসুস্থতা হয়ে পড়ায় কাজী জাফরুল্লাহকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফরিদপুর 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে 2014, 2018 এবং 2024 সালে নির্বাচনে ফরিদপুর 4 আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হেরে যান তিনি। এদিকে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। অন্যদিকে ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। এস আলম গ্রুপের শেয়ার হোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চেয়ে রিট আবেদনের শুনানি হতে পারে আজ। বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা, বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী মোহাম্মদ রুকুনুজ্জামান। এর আগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে এস আলম গ্রুপের
শেয়ার হোল্ডার পরিচালক ও অন্যান্য ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গ্রহণ করা মোট ঋণের পরিমাণ, বর্তমান অবস্থা ও দায় সহ কয়েকটি বিষয় প্রয়োজনীয় তথ্য দিতে ও ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে 11 সেপ্টেম্বর কর্তৃপক্ষ বরাবর আইনি নোটিশ পাঠান রিট আবেদনকারী আইনজীবী। এর জবাব না পেয়ে গতকাল বুধবার রিটটি করেন তিনি। এদিকে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসক নিয়োগের লিখিত আদেশ প্রকাশ হয়েছে হাইকোর্টে। বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রকাশ করেন। এর আগে গত 5 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে প্রশাসক নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন। বাংলাদেশ ব্যাংককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোবহান। বিলাসী জীবনযাপন করা আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কেবল যুক্তরাজ্যেই 360টি বিলাসবহুল বাড়ি আছে, যার বাজার মূল্য $32 কোটি, বাংলাদেশি টাকায় 3000 কোটি টাকারও বেশি। আর দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশে তার 500-এরও বেশি বাড়ির সন্ধান মিলেছে। সব মিলিয়ে এইসব সম্পদের মূল্য প্রায় $700 মিলিয়ন। সাবেক ভূমিমন্ত্রীর দুর্নীতির এমন ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী রিপোর্টে। সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, শেখ হাসিনা তার ব্যবসার সবই জানতেন। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। শুধু বাংলাদেশের ভূমিদস্যু না, বিদেশের রিয়েল এস্টেট ব্যবসার রীতিমতো মাফিয়া। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে গড়েছেন সম্পদের পাহাড়। ভূমিমন্ত্রীর দুর্নীতি নিয়ে আল জাজিরা বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়ন্স শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করে। সেখানে দেখানো হয়েছে যুক্তরাজ্যে 360টি বাড়ির মালিক চট্টগ্রামের আনোয়ারার সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী। বেশিরভাগ বাড়ি বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা, যার বর্তমান বাজার মূল্য $32 কোটি, বাংলাদেশি টাকায় 3824 কোটি টাকার বেশি। যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ কয়েকটি দেশে তার 500-এর বেশি বাড়ি আছে। সাইফুজ্জামান আল জাজিরার কাছে দাবি করেছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ গড়েছেন তিনি। I have a good portfolio. And I also have a portfolio in Dubai. I have the best property in downtown. I have near Dubai Mall in Opera. I have a very penthouse, nice penthouse. But I also bought a villa with private lagoon and everything. It's very nice. I have a property in New York, Manhattan. সাবেক ভূমিমন্ত্রী বলেন, তিনি শেখ হাসিনার কাছের লোক। সাবেক সরকার প্রধান তার সম্পর্কে সবই জানেন। He admitted Prime Minister Sheikh Hasina knew about his secret wealth. She knows I have a business here. We asked how he had financed his spending spree. Remember Paresh Raja, who we met earlier? The Paresh in the Eastern. আল জাজিরার অনুসন্ধানী দলের কাছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার বিলাসী জীবনের গল্প করেছেন। সাইফুজ্জামান জানিয়েছেন, তিনি টেইলর মেডের জুতা, হেরডসো ব্র্যান্ডের কাস্টম মেড জুতা পরেন। এটি তৈরি হতে 4 মাস সময় লাগে। এক একটি জুতার দাম 3000 পাউন্ডের বেশি, বাংলাদেশি মুদ্রায় যা 5.5 লাখ টাকা। বিশেষ ওই জুতা উট পাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি। কিছু জুতার দাম 6000 পাউন্ড, বাংলাদেশি টাকায় 9,50,000। তিনি লন্ডন থেকে স্যুট কেনেন, যার পেছনে ব্যয় করেন 2-3 হাজার পাউন্ড। তার কালেকশনে রয়েছে সুপার 200, সুপার 180 মডেলের স্যুট, যার এক একটির দাম 6000 পাউন্ড। I love suits. The Super 200 costs 6,000 pounds. বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করেন তিনি। সেই বাড়িতে রয়েছে সিনেমা হল, জিম, ব্যক্তিগত এলিভেটর, নতুন রোলস রয়েলস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্যের নমুনা।
2023 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দুদকে সাইফুজ্জামান চৌধুরী দুর্নীতি নিয়ে রিপোর্ট দিলেও সংস্থাটি তখন আমলে নেয়নি। তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে। 5 আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের আগেই সাইফুজ্জামান দেশ ছেড়ে পালিয়ে যান। আতিকা রহমান, RTV, ঢাকা। ব্যাংক খাতের পুনর্গঠন সহ জ্বালানি, বিদ্যুৎ, স্বাস্থ্য এবং বাজেট সাপোর্ট হিসেবে বাংলাদেশকে ঋণ দিতে রাজি আছে বিশ্বব্যাংক। বন্যার ক্ষতি নিরূপণ করে সেখানেও আর্থিক সহায়তা করবে সংস্থাটি। সকালে সচিবালয়ে বাংলাদেশের সফররত বিশ্বব্যাংকের ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। এ সময় মার্টিন রেইজার জানান, আগামী জুনের মধ্যে $2 থেকে $3 বিলিয়ন বাংলাদেশকে ঋণ সহায়তা করা হবে, যা বাজেট সহায়তা, জ্বালানি, বিদ্যুৎ খাত সহ ব্যাংক পুনর্গঠনে ব্যবহার হবে। বাজেট সাপোর্ট, তারপর আমাদের হেল্প ইন এনার্জি সেক্টর, ইভেন ফার্টিলাইজার ইম্পোর্ট, ফুড সাফিসিয়েন্সি, এটা নিয়ে, তারপর পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এটা নিয়ে কথা হয়েছে। রোহিঙ্গাদের সাপোর্ট, এটা নিয়ে কথা হয়েছে। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, they're very positive. Whenever the projects are ready that we're discussing, that money can then be mobilized. Some of it will be for budget support, for sure, and some of it will be for important projects in other sectors, in the health sector and the energy sector, where there are also funding needs. বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান বলেছেন, কয়েকদিন লোডশেডিং ছিল, এই সমস্যা মোটামুটি কাটিয়ে ওঠা গেছে, সামনে আরও কমবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখান থেকে বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করে সামনের সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে। এছাড়া এখন থেকে জ্বালানি খাতে সবসময় উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। মন্তব্য করে দরপত্র ছাড়া কাউকে কার্যাদেশ দেওয়া হবে না বলেও জানান জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, গ্যাসের অভাবে আমাদের শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা চাই যে এই যে গ্যাসের যেখানে যে সম্ভাবনা আছে, অনশোর হোক কিংবা অফশোর হোক, এটাকে আমরা বের করতে চাই এবং এটা যদি পাওয়া যায় এবং এটাকে জাতির কল্যাণে আমরা ব্যবহার করতে চাই। বিদ্যুতে হোক কিংবা গ্যাসে হোক, গ্যাস এক্সপ্লোরেশনে হোক, গ্যাস ডিস্ট্রিবিউশনে হোক, ট্রান্সমিশনে হোক, যে কোনো জায়গায় কোনো প্রতিযোগিতা ছাড়া, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না। গ্রাম শহরে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 6 জন মারা গেছে, যা চলতি মৌসুমে একদিনের সর্বোচ্চ মৃত্যুহার। এই নিয়ে এই বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 119 জনে। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 865 জন। এই নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত 21,079 জন। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। আক্রান্তদের মধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশন 393 জন, এছাড়া ঢাকা বিভাগে 121, বরিশালে 46, চট্টগ্রামে 145, খুলনায় 94, ময়মনসিংহে 18, রাজশাহীতে 20 ও রংপুরে 28 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করে ডেঙ্গু মোকাবেলা এখনই মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জানান, অব্যবস্থাপনার কারণে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। জনসচেতনতা বাড়িয়ে বড় পরিসরে কাজ শুরু না হলে আগামী দিনগুলো তৈরি হতে পারে আরও ভয়াবহ পরিস্থিতি। এদিকে শিক্ষার্থীদের সহায়তায় সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। রাজধানীতে আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, বাড়ছে আশঙ্কা ও আতঙ্ক। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ডেঙ্গু বিষয়ক সচেতনতা র্যালি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সতর্ক করা হয়েছে এলাকাবাসীকেও। উদ্যোগটা যদি ওনারা প্রত্যেকটা বছর নেয় তাহলে হয়তো বা আমরা আর কি এইসব ডেঙ্গুতে বা এইসব এডিস মশায় আক্রান্ত হবে না, অনেক মানুষরা বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে। তাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, যাতে তারা এই জিনিসগুলো খেয়াল করে, এই জিনিসগুলো যেন তারা না করে, ইগনোর না করে, তারা যেন খেয়াল করে। আমাদের পরিবার এবং বাসার যে আশেপাশের প্রতিবেশীরা আছে তাদেরকে বলবো জমা পানি না রাখে এবং এইসব কাজ থেকে সতর্ক থাকে। সিটি কর্পোরেশন বলছে, ডেঙ্গু মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। এটা আজকে থেকে শুরু হলো এবং 7 দিন ব্যাপী
আমাদের 54টা ওয়ার্ডে এটা চলবে এবং একাধিক কর্মপরিকল্পনা আমরা রয়েছে। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভেনশন একসাথে চালাবো। ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা বলছেন ইতিমধ্যেই আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আরও কঠোর হতে হবে প্রশাসনকে। নাগরিকদেরকে সচেতন হতে হবে, সম্পৃক্ত হতে হবে। নিজ বাড়ির আঙিনাতে যেন কোথাও কোনো পাত্রে পানি জমা না থাকে সেটি নিশ্চিত করতে হবে। এই সময়ে দিনে বা রাতে যখনই আপনারা ঘুমাবেন মশারি ব্যবহার নিশ্চিত করতে হবে। অবহেলা করলে গেল বছরের তুলনায় ডেঙ্গু আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। চট্টগ্রামে বাড়তি দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য, এতে হিমশিম অবস্থা ক্রেতাদের। বাজারে প্রতি কেজি বেগুন 80 টাকায় বিক্রি হচ্ছে, লেবুর প্রতি হালি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, লাউ বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 থেকে 60 টাকায়, টমেটো 100 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে, ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 160 টাকায়। বাজারে বেড়েছে মিঠা পানি ও লবণাক্ত পানির মাছের দাম, বাড়তি মাংসের দামও। আর ব্রয়লার মুরগি 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। ব্যবসার টাকা তুলতে ব্যাংকে গিয়ে 19 জুলাই মোহাম্মদপুরে ময়ূর ফিলার সামনে আওয়ামী লীগ নেতা ও পুলিশের গুলিতে নিহত হন রোকন। স্বৈরাচারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে শুধু হত্যা নয়, মরদেহ বাসার সামনে আনার পর সেখানেও হেলিকপ্টার থেকে চালানো হয় হামলা। উপার্জনক্ষম রোকনকে হারিয়ে দিশেহারা তার পরিবার। নির্মম নিষ্ঠুর এই হত্যার সুষ্ঠু বিচার দাবি পরিবারের। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন নেজমুল হোসেন সাইমন। 19 জুলাই 2024 শেখ হাসিনা সরকারের পতনের জন্য আন্দোলনে ছাত্র জনতা। মোহাম্মদপুরে সেদিন ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে ছাত্র জনতার উপর চড়াও হন ওই এলাকার আওয়ামী লীগ নেতা ও পুলিশ। ব্যবসার টাকা তুলতে গিয়ে এমন নির্মম হত্যার শিকার হন আল শাহরিয়ার হোসেন রোকন। অসংখ্য গুলিতে হত্যা করা হয় রোকনকে। এরপর হাসপাতাল ঘুরে ছেলের মরদেহ বাসায় আনার পর সেখানেও হেলিকপ্টারে চালানো হয় হামলা। উপরে দিয়ে গুলি করতেছে কিভাবে? লাশ নিয়ে আসার পরে হেলিকপ্টার দিয়ে উপর থেকে সমানে গুলি করতেছে। আমরা দিশা না পাইয়া বাসের মাথার মধ্যে কাফনের কাপড় বাইন্দা এরপরে উড়াইতেছে আর বলতেছি যে এখানে লাশ আছে, আপনারা গুলি করেন না। ছেলেকে হারিয়ে বাবা মার স্মৃতি এখন কেবল ছেলের বেঁচে থাকার সময়ের কিছু কথা। আর শেষ দিনের রক্ত মাখা গেঞ্জি নিয়ে বিলাপ বকছেন বাবা। সঙ্গে জানিয়েছেন কারা কারা এই হত্যার সঙ্গে জড়িত ছিল। যারা আমার এই ছেলেকে হত্যা করছে আমি তাদের বিচার চাই। আমি শেখ হাসিনার বিচার চাই, আমি সবার বিচার চাই। কেন আমার এই ছেলেকে তাদের নির্দেশে তাদের আশ্রয় পড়ছে যারা, তাদের এই গুন্ডা বাহিনীতে আমার এই ছেলেকে হত্যা করছে। কাঁদতে কাঁদতে অনেকটা সময় চোখের পানিও শুকিয়ে গেছে রোকনের মায়ের। তারপরও ছেলেকে হারিয়ে এখন আশা কেবল বিচারটা যেন মেলে। আমি যেদিন শুনবো আমার ছেলের খুনি ধরা গেছে এদিনকে আমার মনটা শান্তি হবে যে আমার ছেলের খুনি ধরা গেছে বা শাস্তি হইতেছে। নাতির ছিল না কোনো বদভ্যাস, তারপরও কেন এমন নির্মমভাবে মারা হলো সেই প্রশ্নই হয়তো খুঁজে বেড়ান। শুধু রোকন নয়, ফ্যাসিবাদ মুক্ত করতে এমন শত শত তরুণ জীবন দিয়েছেন। তাদের পরিবার আজ আপনজন হারিয়ে কেবল একটি আশায় বুক বাঁধছেন, খুনিদের অন্তত শাস্তি হোক, শান্তি মিলুক নিহতদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। লেবাননে আবারও টার্গেট হলো যোগাযোগ ডিভাইস। দেশটির বিভিন্ন স্থানে ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইস বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে 20 জনের, আহত 450-ও বেশি মানুষ। এই বিস্ফোরণে আরও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। মঙ্গলবার লেবাননের কয়েকটি স্থানে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার একযোগে বিস্ফোরণের ঘটনায় 2 শিশুসহ 12 জন নিহত হয়, আহত হয় প্রায় 3000। পরে বুধবার আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে।
সব মিলিয়ে মোট নিহত হয় অন্তত ২০ জন। হিজবুল্লাহর ব্যবহৃত ওয়াকি টকি ছিল হামলার মূল লক্ষ্য। বিস্ফোরিত হয়েছে রেডিও, সোলার সিস্টেম, গাড়ির ব্যাটারিও। রাজধানী বৈরুত, বেক্কা ভ্যালি সহ দেশটির দক্ষিণাঞ্চলে হয়েছে এসব বিস্ফোরণ। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে মনে করা হয় অঞ্চলগুলোকে। পেজার বিস্ফোরণের ঘটনার একদিনের মধ্যে হলো এ ঘটনা। ধারণা করা হচ্ছে সরবরাহের আগেই গোপনে বিস্ফোরক রাখা হয়েছিল ডিভাইসগুলোতে। বুধবার নতুন করে ওয়াকি টকিতে যে বিস্ফোরণ ঘটেছে এটি হিজবুল্লাহর জন্য আরেকটি বড় ধাক্কা। এ মুহূর্তে হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। মঙ্গলবার লেবানন জুড়ে হাজার হাজার পেজার বিস্ফোরণ হামলাগুলোর জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে 5 মাস আগে ওয়াকি টকিগুলো কিনেছিল হিজবুল্লাহ। কাছাকাছি সময় কেনা হয়েছিল পেজারগুলো। রাকিব হাসান, RTV। শ্রীলঙ্কায় আগামী 21 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। 2 বছর আগে অর্থনৈতিকভাবে দেউলিয়া ঘোষণার পর চরম অস্থিতিশীল অবস্থার মুখোমুখি হয় দেশটি। এই অবস্থায় উত্তরণে হতে যাচ্ছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন নির্বাচনে 38 জন প্রার্থী লড়াই করবেন। 2019 সালে দেশটির প্রধান বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা 42% ভোট পেয়ে গোতাবায়া রাজাপক্ষের কাছে হেরে যান। এবার প্রেমাদাসা নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন বলে জানা গেছে। এদিকে যারা পরিবর্তন চান তারা বামপন্থী নেতা অনুরা কুমারা দিশা নায়কের দিকে তাকিয়ে আছেন। নির্বাচনে লড়ছেন দেশটির বিতর্কিত রাজাপক্ষে পরিবারের সদস্য নামাল রাজাপক্ষেও। ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব। বুধবার উপদেষ্টা শুরা কাউন্সিলের বার্ষিক ভাষণে একথা বলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের তীব্র নিন্দাও জানান যুবরাজ। এদিকে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 20 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 41,300 জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও 95,000-এরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় মাটির সাথে মিশে গেছে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন। বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে প্রায় 20 লাখ বাসিন্দা। আবারও দেশের খবর। মাল্টা চাষ করে বেকারত্বের অভিশাপ ঘুচিয়েছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার যুবক মাহমুদুন নবী স্বাধীন। উচ্চশিক্ষিত হয়েও চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ হয়েছেন তিনি। স্বাধীন এখন অনেকের অনুপ্রেরণার উৎস। কৃষির উন্নয়নে সব রকম সহযোগিতা দেওয়ার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। দিনাজপুরের হিলি থেকে আব্দুল আজিজের প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। সারি সারি গাছে ধরে আছে সবুজ সতেজ অসংখ্য মাল্টা। প্রথমবার বাগানে এসে এমন চিত্র দেখে অনেকেই বিস্মিত হবে। এটি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের শিক্ষিত যুবক স্বাধীনের মাল্টা বাগান। শান্ত সুনিবিড় গ্রামে এমন বাগান এনেছে বাড়তি সৌন্দর্য। 16% জমি দিয়ে শুরু করলেও তার বাগানের পরিধি এখন 10 বিঘা। রাসায়নিক সারের পরিবর্তে নিজের তৈরি ভার্মি কম্পোস্ট ব্যবহার করছেন গাছে। এখানকার মালটা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ আশেপাশের জেলায়। আশাতীত ফলন হয়েছে। চাহিদা থাকায় এবার ভালো দামের আশা করছেন তিনি। অন্যান্য ফল ফসলের চাইতে মালটা চাষ অনেকটাই লাভজনক, সেই জন্য মালটা চাষের আগ্রহ আমার অনেকটাই বেশি। প্রথমবার কৃষি অধিদপ্তরের মাধ্যমে 60টা গাছ দিয়ে মালটা বাগান চাষ সম্প্রসারণ শুরু করি। পরবর্তীতে যখন এটিতে আমি লভ্যাংশ দেখলাম, দেখার পর থেকে আমি এখন পর্যন্ত মোটামুটি প্রায় 10 বিঘা জমিতে মালটা চাষ করছি। অনেকেই আসছে বাগান দেখতে, কেউ উদ্বুদ্ধ হচ্ছে এ ধরনের বাগান করতে। মালটার ফলন এবং গাছের যে ফল ধরেছে সেগুলো দেখে মনটা আমার ভরে যাওয়ার কারণে আমারও চিন্তাধারা আছে আগামীতে আমি নিজেও মালটা বাগান তৈরি করব। বাজারে আমার ফরমালিন যুক্ত মালটা আমি পেতে পারি, আর দামেও বেশি, দেখা যাচ্ছে 100 টাকা কেজি, আর এখানে বাগান থেকে আমি সরাসরি 80 টাকা কেজি দরে পাচ্ছি। ওই মালটার বাগানে আমরা কাজকর্ম করি, এই যে গাছের গোড়া পরিষ্কার করি, আবার পাতা মানে ডাল, শুকনো ডাল কাটি এবং মালটা উঠাই। যে কোনো ফলদ বাগান প্রতিষ্ঠার ক্ষেত্রে সব রকম সহায়তা দেওয়ার কথা বললেন এ কৃষি কর্মকর্তা। আমরা কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা করতেছি। বিশেষ করে আমরা
মাঠ পর্যায়ে যায় কৃষকদের সাথে সরাসরি কথা বলতেছি এবং ওদেরকে পরামর্শ দিচ্ছি কিভাবে এই ফসলগুলো আরো উৎপাদন বৃদ্ধি করা যায়। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে নবাবগঞ্জে 20 হেক্টর জমিতে মাল্টা চাষ হয়েছে। রেজওয়ান শরীফ, RTV। দুপুরের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।